আরোহী অবাক চোখে তাকিয়ে আছে। এ কোন অধীরকে দেখছে সে? অধীর কোনো দিক না তাকিয়ে আরোহীকে নিজের বুকের সাথে চেপে ধরল। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করছে সে। আরোহী বেশ ভয় পেয়ে আছে। চুপচাপ দাঁড়িয়ে লেপ্টে আছে অধীর বুকের সাথে। স্পষ্ট শুনতে পাচ্ছে তার বেহাল হৃদস্পন্দনের গতি। বোধহয় এখনই বেরিয়ে আসবে তা। কিয়ান গিয়ে গাড়ির মধ্যে থেকে সেই লোকটাকে বের করলো। মাথায় হাত দিয়ে আছে লোকটা। কিয়ান আফসোসের সুরে বলে, আহারে বেচারা, একালে নিজের সাবধানতা মাথাটা হারিয়ে ফেললো। বেটা, তুই কেন ওই শাকচুন্নিকে কিডন্যাপ করতে গেলি? জানিস ও দিনে আমার মাথায় চুল মুঠি ভরে ছিঁড়ে। ভাগ্য ভালো ছিল, এই কারণে তোর চুলগুলো বেঁচে গিয়েছে। লোকটা মাথায় হাত দিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে বসে পড়ল। বসার সাথে সাথেই তার মাথা ভর্তি চুলের নকল গুচ্ছটা সরে যায়। টাক মাথাটা দেখেই কিয়ানের চোখ বড় বড় হয়ে যায়। কিয়ান চেঁচিয়ে বলে, ও মাই গুডনেস, তোর টাকা আসে দেখি। ও, একটু তবলা বাজাতে দিবি? লোকটা কপাল কুচিয়ে তাকায়। কিয়ান একটা হাসি দিল। লোকটার টাক মাথা থেকে নকল চুলটা ফেলে দিল সে। দুই হাত দিয়ে মাথায় ঢোল বাজাতে লাগলো। লোকটা চেঁচিয়ে বলে, কিয়ান গান ধরো, আমার সোনা বধূ, তুমি বাপের বাসায় রে, আমার কলেজার টুকরা রে, তুমি ধোকা দিলে রে। ও আমায় মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বেহায়া বানাইছে। আমার বউ নাই রে, আমার বউ নাই রে। অনুষ্কা গাড়ি থেকে নেমেই এমন একটা জিনিস দেখে থ হয়ে যায়। কিয়ান মাথা উঁচু করে বলে, উইল ইউ ম্যারি মি? অনুষ্কা অবাক হয়ে বলে, হোয়াট? কিয়ান মাথা ঝাঁকিয়ে বলে, আমার বউ নাই বহু বছর ধরে। কি বললে? কিয়ান সোজা হয়ে যায়। অনুষ্কা রাগী গলায় বলে, এই বেয়াদব ছেলে, তোমার নাম বলো। কিয়ান অনুষ্কাকে দেখলো ফর্সা মুখে রাগের কারণে লাল হয়ে গিয়েছে। কিয়ান শুকনো ঠোঁট কেটে বলে, ধানি লঙ্কা। অনুষ্কা হা হয়ে যায়। আবারও চেঁচিয়ে বলে, আমাকে ওই দিন মলের মধ্যে তুদু মেরে পালিয়েছিলে, আজ কোথায় যাবে চান্দু? কিয়ান অসহায় কণ্ঠে বলে, ও, আবারও এই আন্টিটা আমার পিছু নিল। আমি কেন এই কালাচানের মতো হলাম? কট, আমি কোনো এত সুন্দর মেয়েরা তো আছেই, এখন এই আন্টিও আমায় বিয়ে করার জন্য পাগল। অনুষ্কা দিল এক ঝাড়ি। এই ছাগলের বাচ্চা পাগল, আমি তোকে বিয়ে করব, এটা ভাবলেও কি করে? তোকে বিয়ে করার চেয়ে আমি পাবনায় গিয়ে বসে থাকবো। হ্যাঁ, অনুষ্কা হাত এগিয়ে নিয়ে এসে বলে, ওই দিন তোর জন্য আমার কত লজ্জা পেতে হয়েছে, আজ তোর চুল টেনে ছিঁড়বো আমি। কিয়ান উঠে গিয়ে দিল দৌড়। আরোহীর সামনে এসে অধীরকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আলু আলু, আমাকে বাঁচাও, এই পেতনিয়ানদের হাত থেকে বাঁচাও। অনু, তুই এখানে কি করছিস? আরোহী অবাক হয়ে যায় কিয়ানের কথায়। অধীর অনুষ্কাকে বলে, আমি আসবো না তো কে আসবে শুনি? পেপি হচ্ছি, ওয়াও। অনুষ্কা এগিয়ে এসে আরোহীর পাশে দাঁড়িয়ে বলে। আরোহীকে জড়িয়ে ধরল অনুষ্কা। আরোহী কিছুই বলল না। লোকটা ফাঁক পেয়ে পালাতে নেয়, তখনই আবির তার কলার চেপে ধরে বলে, আরে আরে ভাইজান, কোথায় যাচ্ছেন? একটু আদর আপ্যায়ন করার সুযোগ তো দিন। লোকটা অসহায় গলায় বলে। আবির দাঁতের দাঁত চেপে বলে, না, আমরা মানুষ না। কথাটা বলেই দিল এক চর বসিয়ে। আরোহী চুপচাপ দাঁড়িয়ে আছে। অনুষ্কা অনেক কথা বলছে। অধীর তাকে চুপচাপ থাকতে দেখে বলে, আরে কথা বলছে না কেন? অধীর এবারও চুপ, কোনো কথা বলছে না সে। তখনই সেখানে আশিক খানের জ্যাক আসে। আরোহী তাদের দেখেই অধীরের হাত ছাড়িয়ে গাড়িতে চড়ে বসে। আশিক খান হাসলে। অধীরের সামনে গিয়ে বলেন, ডিভোর্স পেপার খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন জামাই মশাই। পেপার দিলেই কি আমি তাতে সই করবো সে সমস্যায়? আশিক খান কিরমির করতে করতে চলে যায়। আরোহী গাড়ির জানলা দিয়ে অধীরকে দেখলো। অধীর অনেক সময় তাকিয়ে থাকলো আরোহীর সেই ছলছল চোখে। এই চোখ কিছু একটা বলছে তাকে। অধীর দীর্ঘশ্বাস ফেলে। মাথা নত করতেই কিছু একটা মনে পড়তেই চট করে চোখ মেলে তাকায় সে। চিৎকার করে বলে, আরোহী, যেও না আমাকে ছেড়ে, আমি তোমাকে সব সত্যি বলবো। আরোহী। অধীর ছুটতে লাগলো গাড়ির পেছনে, কিন্তু গাড়ির সাথে কি আর পেরে ওঠা যায়? গাড়ি চলে যায়। অধীর হোঁচট খেয়ে মাটিতে বসে পড়লো, হাঁটু গেড়ে গলা ফাটিয়ে চিৎকার করলো। অনুষ্কা কিছুই বুঝতো না, তাই সে বলে, ভাইয়া এত কষ্ট পাচ্ছে কেন? কিয়ান গম্ভীর গলায় বলে, কারণ আরোহী একেবারের জন্য চলে যাচ্ছে। কোথায়? সেটা কেউ জানে না। আবির এসে অধীরের কাঁধে হাত রাখলো। শান্ত গলায় বলে, আরও যেখানে থাকবে সেখানে সেফ থাকবে, ভালো থাকবে। ওখানে ওর উপর হামলা হওয়ার কোনো চান্স নেই ওদের।
তুমি এখানে সব শত্রুদের শেষ করো প্লিজ। আমি আরুকে বুঝিয়ে বলেছি সব। আশিক খান এসে অবাক গলায় আবিরকে বলে। তুই আরোহীকে কোথায় পাঠিয়েছিস? আবির হাসলেও কোনো কথা বলল না। আশিক খান রেগে গিয়ে বলে। কথা বল আবির, কোথায় আহরি? আবির বলে। যেখানে ও ভালো থাকবে সেখানেই সে। আশিক খান আবিরের কলার চেপে ধরে কিছু বলতে যাবে, তখনই অধীর বলে। নিজের পতনের দিন গুনতে থাকুন শ্বশুরমশাই, কারণ এখন আপনাকে বাঁচানোর জন্য আমার বউ নেই এখানে, আর না আছে আমাকে বাঁধার জন্য রায়মা। সো এখন থেকে কান্না করা শুরু করে দিন। অধীর সবাইকে বলে। মনে রেখো, আজ সবাই একজন ভিলেন আর একজন ভিলেনকে হারাতে পারে, তবে আমি কিন্তু ভিলেন না। কিয়ান চিৎকার করে বলে। ইউর এ ডেভিল ব্রো। বাঁকা হাসি ফুটে উঠল অধীরের মুখে। আশিক খান রাগে গজগজ করতে লাগলেন। তার মানে তোরা সবাই একসাথে? অধীর কিয়ানের কাঁধে নিজের হাতের কনুই রেখে তারপর বলে। জি শ্বশুরমশাই। সবাই হেসে দেয়। আশিক খান বলেন। আমিও দেখবো কতদিন তোরা আমার মেয়েকে লুকিয়ে রাখতে পারিস। অধীর বলে। আপনার মেয়েকে না লুকিয়ে রাখতে পারলেও আমার মেয়েকে ঠিকই লুকিয়ে রাখতে পেরেছে। অধীরের কথায় রেগে বোম হয়ে যান আশিক খান। রাগের শরীর রীতিমতো জ্বলছে তার। সবাই হাসছে। আবির ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার দিকে। কিয়ানও তার ছেলের হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। আশিক খান আবিরের দিকে তাকিয়ে বলেন। আমার ছেলে হয়ে আমার শত্রুর সাথে হাত মিলাতে লজ্জা লাগেনি তোর? আবির ভাবলেশীন ভাবে বলে। না লাগেনি, লজ্জা তো তখন লেগেছিল যখন জানতে পারলাম আমার বোনের ক্ষতি আমাদের নিজের বাবাই করতে চায়। আশিক খান হতভম্ব হয়ে যায়। অবাক গলায় বলে। আবির এইসব কি বলছিস তুই? কি আবির চেঁচিয়ে পড়ে। ঠিক বলছি মিস্টার খান, এতদিন আরুর জন্য চুপ করেছিলাম, তবে আজ তো আর আরু নেই, তাই আজ বলবো আমি সব। ওদিন আপনি তো সিঁড়িতে তেল ফেলেছিলেন তাই না? আশিক অবাক হয়ে যায়। অবাক গলায় বলে। কথা বলছো তুমি? আমি কেন সিঁড়িতে তেল ফেলবো, তাও আমার মেয়েকে আঘাত করার জন্য? কিয়ান এবার দাঁতে দাঁত চেপে বলে। কারণ মামা আপনি জানতেন যে আরোহীর গর্ভে অধীরের সন্তান রয়েছে, তাই আপনি এমনটা করেছেন। আশিক বলেন। কিয়ান, আমি এই সব কিছুই জানতাম না। অধীর তাচ্ছিল্য হেসে কিয়ানকে বলে। আরে তোর মামা তো ছোট অবুঝ বাচ্চা, সে তো ভাতও খেতে জানে না, আর তুই বলছিস সে মাছ খেয়েছে নাকি? অধীরের তাচ্ছিল্য স্বরের কথা শুনে আশিক তেতে উঠল। কিয়ান বলে। মামা প্লিজ মিথ্যা বলবেন না। আরোহীর যেদিন প্রথম শরীর অসুস্থ হয় সেদিন আমি তাকে টেস্ট করেছিলাম, কিন্তু আমার যে ঘাটটারা বোন সে তো ডক্টরের কথা না শুনেই চলে এসেছিল। আমি ডক্টরকে বলেছিলাম যেন রিপোর্টটা বাড়িতে পাঠানো হয়। সেদিন রাতে রিপোর্টটা এসেছিল, আর সেটা তুমি পেয়েও চাও, কিন্তু তুমি মনে করেছিলে এ কথা কেউ জানবে না। তবে একটা ভুল করে তুমি ফেললে মামা, আর সেটা হলো তুমি ভুলে যাও যে আমরা দুই ভাই নিজের বোনের জন্য জানটাও দিতে পারি। ডক্টরকে ফোন দিয়ে আমি আরোহের রিপোর্ট সম্পর্কে সবটাই জেনে যাই। আশিক খান দাঁতে দাঁত চেপে অধীরকে বলে। আমার ছেলে মেয়ে বোনের ছেলেকে নিয়ে নিজের দিকে নিয়েছো বলে এই নয়। আমার ছেলে মেয়ে আমার বোনের ছেলেকে নিজের দিকে নিয়েছো বলে এই নয় যে তুমি জয় হয়েছো। একটা কথা মনে রাখবে, আমার হাত কিন্তু অনেক দূরে অবধি আছে। এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আশিক খান আর জ্যাক সেখান থেকে চলে যায়। আবির একটা দীর্ঘশ্বাস ফেলে। কিয়ান আর আবির চলে যেতে নিলেই তখনই অধীর গম্ভীর গলায় বলে। আরোহী কোথায়? আবির একটু থেমে দাঁড়ায়। কিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে। অধীর তা দেখে এগিয়ে আসে, তারপর আবিরের দিকে তাকিয়ে বলে। আরোহী কোথায়? আবির শান্ত গলায় বলে। সেটা তোমার জানার এখনো সময় হয়নি। অধীর কপাল কুঁচকে বলে। সময়? কিসের সময়? কিয়ান এবার বলে। সেই সময় পর্যন্ত যে সময়ে তুমি তোমার সব শত্রুদের শেষ না করছো। অধীর অবাক হয়ে বলে। এতদিন আরোহী আমার কাছে থাকবে না? না। আবিরের কথা শুনে অধীর একটু রেগে বলে। কেন? আবির শান্তভাবেই বলে। কারণ তোমার এখানে আরোহীর জানের ভয় আছে, আর এখন সে একা নয় অধীর, তাই একটু বোঝো, কিছু দূরত্ব তোমাদের মঙ্গল করবে। অধীর চুপ থাকলো। আবির ঠিক বলছে, তবে আরোহীকে না দেখে সে থাকতে পারবে না। অধীর বলে। সবটাই বুঝলাম, কিন্তু সে কোথায় এটা আমাকে বলো। আবির ঘুরে দাঁড়ায়। অধীরের দিকে তাকিয়ে বলে। দেখো অধীর, তোমার বন্ধুর থেকে শত্রু এখন বেশি। তোমার প্রতিটা পদক্ষেপে তারা নজর রাখে।
তুমি কোথায় যাও কি করো সবটা। এখন যদি তোমাকে বলে দেই যে আরও কোথায় আছে, তাহলে তুমি তার কাছে যাবে আর সবাই এটা জেনে যাবে আরোহী কোথায়। আর এটা কতটা ভয়ঙ্কর তা তুমি ভালো করেই জানো। তো প্লিজ একটু কষ্ট করো। আবির কথাটা বলেই সেখান থেকে চলে যেতে নাই। পেছন থেকে অধীরের কণ্ঠ শুনতেই তার ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। অধীর মাটির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, যেখানে ইচ্ছে সেখানে তাকে লুকিয়ে রাখো, পারলে পাতালে লুকিয়ে রাখো। তবে মনে রাখো, আরও আমার ওকে তোমরা সমুদ্রের গভীর তলায় লুকিয়ে যদি রাখো, তবে আমি সেখান থেকেও তাকে খুঁজে বের করব। কারণ আমি অধীর, কাউকে ছাড়ি না, আর নিজের জিনিস তো আরও না। আবির হাসলেও সে জানে অধীর একদিন না একদিন ঠিক আরোহীকে খুঁজে বের করবে। তবে ততদিন তার বোনটা সেফ তো থাকবে। আবির একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর বলে, রাইমা তার সাথেই আছে, ডোন্ট টেনশন ব্রো। গাড়িতে উঠে পড়ল দুজনে। কিয়ান যাওয়ার আগে একবার অনুষ্কাকে নিজের জিপটা দেখিয়ে দিল। অনুষ্কা তো রেগে পুরো বোম হয়ে গিয়েছে। ছেলেটা আসলে একটা অসভ্য। খালি তাকে বিরক্ত করে। অনুষ্কা দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে, বেয়াদব কোথাকার। অধীর শটান হয়ে দাঁড়ায়। খোলা আকাশের দিকে তাকায়, অনুভূতি প্রকাশ করতে চাইছে বোধহয়। সে জানে আবির ভালোর জন্যই আরোহীকে লুকিয়ে রেখেছে। তবে সে যে তার আরুকে না দেখেই থাকতে পারে না। কষ্ট হয় তার, শ্বাস বন্ধ করার মতো কষ্ট। আচ্ছা, সে তো ডেভিল, তাহলে সে কেন কষ্ট পাচ্ছে? অধীর হাসত। মনে পড়ে গেল আরোহীকে দেখে প্রথম দিনের কথা। সেই দিনটা সে কখনো ভুলতে পারবে না। কখনো এমন হয় যে কথাটা হাসির, কিন্তু হাসতে মন চায় না। কিন্তু অনেক আছে মনের ভেতরে, কিন্তু কোনো কেন সেটা জানি না। কান্না আসে না তখন, কোনো অনুভূতি তখন অনুভব করতে পারি না। একদম এমন যেমন মনের ভেতরে সবটাই খালি হয়ে গিয়েছে। রাস্তার কিনারায় পড়ে থাকা একটা পাথরের মতো মনে হয় নিজেকে তখন, যেটার উপর নজর তো সবার যাবে, কিন্তু কেউ দেখবে না তাকে। তুমি চলাফেরা করছো, তবে তা বাহির থেকে নিজের মনের ভেতরে তুমি সেই আগের মতোই। তোমার কারো সাথে কোনো ঝগড়া নেই, তবে কোনো এমন অনুভূতি তা জানো না। তোমার ভেতরে একটা গুমট কান্না লুকিয়ে আছে, তবে তুমি তাকে বের করতে ব্যর্থ। গাড়ি চলছে নিজের গতিতে। গ্রামের সরু রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে তিনটা বড় বড় গাড়ি। মাঝের গাড়িতে বসে আছে আরোহী। তার সামনের আর পেছনের গাড়িতে রয়েছে বেশ কয়েকজন বডিগার্ড। আবির দিয়েছে তাদের সঙ্গে এদেরকে। আরোহী বেশ সময় ধরে চুপ করেছিল। তার পাশেই বসে আছে এক অসম্ভব সুন্দরী রমণী। রমণীটি যে তার মনের ভাব বোঝার চেষ্টা করে যাচ্ছে তাতে সে নিশ্চিত। তবে এর পরেও সে চুপ, একদম চুপ। আরোহী একটা দীর্ঘশ্বাস ফেলে, রাইমা এত সময় পর কিছু একটা বলল। এই কথাগুলো যেন আরোহী নিজেই বলেছে। তার মনের অবস্থাটা কি করে বুঝলো রাইমা? রাইমা একটু হাসলো, তারপর আরোহীর হাতের ওপর হাত রেখে বলে, এই অবস্থায় তোমার এত চিন্তা করা ঠিক নয় আরোহী। তবে আমি তোমাকে পুরোপুরি চিন্তামুক্ত না করাতে পারলেও তোমার অনেক বোঝা হালকা করতে পারি। যদিও পুরো সত্যিটা আমি তোমাকে বলতে পারবো না, কারণ পুরো গল্পটা আমি এখনো জানি না। সবটা অধীর জানে। তবে যতটুকু আমি তোমাকে বলার অধিকার রাখি ততটুকুই বলার চেষ্টা করছি। আরোহী তাকায় রাইমার দিকে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, অধীরের সাথে তোমার কিসের সম্পর্ক? রাইমা হাসতো। তারপর সে শান্ত গলায় বলতে লাগলো, কাহিনী কোথা থেকে শুরু করব জানি না, তবে একটু একটু বলার চেষ্টা করছি। বাকিটা অধীরের মুখ থেকে না হয় শুনলো। আরোহী বুঝলো না রাইমার কথার অর্থ। রাইমা এবার বলতে শুরু করলো, আমি রাইমা। বংশগত পরিচয়ে জানতে চেয়েছে যে তাকে ঠিকঠাক বলতে পারিনি। তবে আপাতত জেনে নাও, আমি চৌধুরী বাড়ির নাতনি। আমাদের জন্ম দিতে গিয়ে আমাদের মা মারা যান। আর জানো আমাদের মায়ের নাম কি ছিল? রাইমা। হ্যাঁ, রাইমা চৌধুরী। আলতাফ চৌধুরী আর মোহনা চৌধুরী একমাত্র মেয়ে ছিলেন আমার মা, রাইমা চৌধুরী। মায়ের মৃত্যুর পরেই তার নামেই বাবা আমার নাম রাখলেন। আর হ্যাঁ, আমরা বলছি এই কারণে যে আমার মা 2 জন সন্তান জন্ম দিয়েছিলেন। আমরা 2 ভাই বোন, আমি রাইমা আর দ্বিতীয় জন। আরোহী শুকনো ঢোক গেল, তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আর দ্বিতীয় জনকে? রাইমা তাকায় আরোহীর চোখের দিকে। ভয় আর আতঙ্ক দুটোই স্পষ্ট তার চোখে। না জানি কি শুনতে হয়, কোন সত্যের মুখোমুখি হতে হয় তাকে। এই ভয়ের ছাপটা দেখে মিলছে তার মুখে। রাইমা হাসতো, তারপর বলে, সে আর কেউ নয়, বরং তোমার স্বামী অধীর। আর একটা মজার জিনিস শুনবে। কি? রাইমা হাসতে হাসতে বলে, অধীর আমার থেকে 5 মিনিটের ছোট। হোয়াট?
আরোহী অবাকের শেষ পর্যন্তই চলে এসেছে। এতটা অবাক হয়ে আছে যে সে কি বলবে সেটাও ভুলে গিয়েছে। হাজারো প্রশ্ন তাকে ঘিরে নিল মুহূর্তেই। বিস্মিত চোখে তাকিয়ে আছে সে রাইমার দিকে। কোনো প্রশ্ন রেখে কোন প্রশ্ন করবে সেটাও বুঝতে পারছে না সে। হৃদযন্ত্র তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আরোহীকে এতটা শক্ট হতে দেখে রাইমা এবার বলে, প্লিজ আরোহী, নিজের মাথায় এত প্রেশার দিও না। আরোহী মাথা দুই দিকে নাড়িয়ে ভাঙা ভাঙা গলায় বলে, তুমি যদি তার বোন হয়ে থাকো তাহলে এতদিন আর ওই রাতে আমি যা দেখেছি আর বলতে পারলো না আরোহী কি রেখে কি বলবে সে। সবকিছু তার বাক্যের বাহিরে চলে এসেছে। রাইমা আরোহীকে শান্ত করে বলে, পুরো কথা তো শুনে নেবে আগে। অধীর আর আমি ছোটবেলা থেকে একে অপরের বন্ধু, তো আবার শত্রু, আবার কখনো জানের জান। আমি কখনো ওকে ভাইয়া বলে ডাকি, কখনো তুই বলে ডাকি, কখনো আপনি বলে, আবার কখনো নাম ধরেই ডাকি। আর সেটা অধীর নিজেও করে। 5 মিনিটের বড় হওয়ার পরেও কখনো আমাকে আপু বলে ডাকেনি। নানিমা সব সময় অধীরকে বকা দিত, কিন্তু তার মাথায় ছোট থেকে ডেভিলের ভুল ছিল। হতচ্ছাড়া যেদিন প্রথম তোমাকে দেখেছিল সেদিন আমি প্রথমবারের মতো ওকে মন খুলে হাসতে দেখেছিলাম, না হলে কখনো ও হাসে না। জানো, তোমাকে যখন প্রথম আমি দেখতে পারতাম না, অসহ্য লাগতো, তখন অধীর আমাকে বলেছিল তোমার মধ্যে আর আমাদের মধ্যে একটা মিল আছে। আর সেটা কি জানো? আরোহী জিজ্ঞেস নজরে চেয়ে আছে। রাইমা বলে, তোমার আর আমাদের মধ্যে একটা মিল হচ্ছে একটা স্থানের। তুমি যেমন এতিমের মতো বড় হয়েছো, আমরা 2 ভাইও এতিমের মতো বড় হয়েছি। পার্থক্য শুধু একটাই ছিল, তোমার বাবা মা থেকেও তুমি এতিমের মতো বড় হয়েছো, আর আমরা। রাইমা একটা দীর্ঘশ্বাস ফেলে আজ হয়তো পুরনো ক্ষতগুলো আবারও তাজা হয়ে গিয়েছে। আরোহীর মনে অনেক প্রশ্ন, কিন্তু রাইমার চোখের পানি তাকে আর প্রশ্ন করার সাহস দিল না। রাইমা বেশ সময় পর নিজেকে শান্ত করো, চোখের পানি মুছে বলে, নানিমা আমাদের তখন পায় যখন আমরা প্রথমবারের মতো দেশে আসি। আমার সেদিন অনেক পেট ব্যথা হয়েছিল। সেই দিনেই আমাদের উপর হামলা চালিয়েছিল আমাদের শত্রুরা। গাড়ির মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিল। আমাকে বাঁচাতে আমার ছোট ভাইটা আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল। নিজের কাঁধে এই বোনটাকে বহন করে জঙ্গলের রাস্তা থেকে হসপিটালে নিয়ে গিয়েছিল। ভাগ্যক্রমে ওই হসপিটালটা চৌধুরীর ছিল, মানে আমার নানাদের। এত ছোট বাচ্চাটা নিজের পিঠে আরেকজনকে নিয়ে এসেছে, ব্যাপারটা আসলে সবার নজর কেড়েছিল। নানি সেদিন হসপিটালে আমাদেরকে কিছু প্রশ্ন করতে করতে বুঝে যায় আমরা কে আর কারা। রাইমা কান্না করতে লাগলো। খুবই কান্না করছে সে। তার কান্না দেখে আরোহীর বেশ মায়া লাগলো। রাইমা নিজেকে একটু শান্ত করে বলে, আমাদের চোখের সামনে আমাদের বাবার শরীরে আগুন লাগিয়ে দিয়েছিল। একবার ধারণা করো তো আরোহী, তোমার চোখের সামনে তোমার জন্মদাতা পিতাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। তুমি তার আর্তনাদ শুনতে পাচ্ছ, তবে চুপচাপ না শোনার ভান করে আছো। তখন তোমার ঠিক কেমনটা লাগবে? আরোহীর চোখ বড় বড় হয়ে যায়। চোখ ছলছল করছে তার। তার হৃদয়টা কেউ একজন বের করে নিয়ে গেল বোধ হয়। সে তো এটা ভেবেই কান্না করে দিয়েছে, তবে যারা এটার সম্মুখীন হয়েছে তাদের অবস্থাটা কি ছিল তখন? রাইমা কান্না করতে লাগলো। থেমে থেমে কান্না করছে সে। একেবারে যে কান্না করছে এমনটা নয়, নিজেকে শান্ত করছে আবার কান্নায় ভেঙে পড়ছে। আরোহী চমকায়। এই রকমের কান্না সে হাজারবার করেছে এতিমখানায় যখন ছিল সে। কারণ তাদের তো তখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকতো না। নিজেরাই নিজেদেরকে সান্ত্বনা দিত, কিন্তু পর মুহূর্তেই ভেঙে পড়তো। আরোহী তখন বলতো, আমার মতো ভাগ্য নিয়ে যেন আর কেউ না জন্মায়। ভেঙে যাওয়ার পর যখন কেউ সান্ত্বনা দেওয়ার কেউ থাকে না, তখন নিজেই নিজেকে সান্ত্বনা দেওয়া, আর তারপর পর মুহূর্তে আবার ডুকরে কেঁদে ওঠার সেই বাজে অনুভূতিটা, সেটা আসলেই অপ্রকাশ্য। আরোহী একটা লম্বা শ্বাস নিল। রাইমাকে কিছু প্রশ্ন তার করতে হবে। এই প্রশ্নের উত্তর না পেলে সে একদম পাগল হয়ে যাবে যে। আরোহী রাইমাকে বলে, আচ্ছা, তুমি আমায় কনফিউজ কেন করছো? সবটা বলো একটু প্লিজ। তোমাদের বাবা মাকে মানলাম, অধীর আর তুমি ভাই বোন একই গর্ভের তোমাদের জন্ম, কিন্তু কিভাবে তোমরা ওই দিন রাতে সেই অভিনয়টা কেন করলে? আর রায়মা চৌধুরী, যিনি তোমাদের মা, উনি স্বামী তো, ওনার স্বামী তো আমার চাচু আতিক খান ছিলেন। আর একটা কথা, সব শত্রু খেলা কেন হচ্ছে? অধীর যদি আমাকে ভালোই বাসে, তবে আঘাত কেন করেছিল? এই এত সব কেনর মাঝে আমি হারিয়ে যাচ্ছি। প্লিজ আমায় আরো একটু ক্লিয়ার করে বলো প্লিজ। রাইমা তাকায় আরোহীর পানে। চোখ মুখ এখন পরিবর্তন হয়েছে তার, কান্না থেমেছে এখন। রাইমা একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর বলে, আমি এখন এইসব কথার উত্তর দিতে ব্যর্থ।
কেন? এই কেন উত্তরটা হলো তোমার স্বামী আর আমার ভাই অধীর। ও নিজেই তোমাকে সবটা বলবে। তবে আমি এখানে এসেছি শুধু তোমার ভুল ধারণা ভেঙে দিতে, যাতে তুমি কষ্ট না পাও। এতে করে তোমার আর তোমার অনাগত সন্তানের ক্ষতি হবে। আরোহী কপাল কুঁচকে বলে। কি ভুল ধারণা? রাইমা একটু হাসলো, তারপর বলে, অধীর তোমাকে অনেক ভালোবাসে। এই জীবনে হয়তো ও প্রথম কোনো নারীর প্রেমে এতটা পাগল হয়েছিল যতটা পাগল হলে। রাইমা থামলো। আরোহী আবারও বলে, কি হলো, থামলে কেন? রাইমা এবারও হাসলো। তারপর আরোহীর মাথায় হাত রেখে বলে, আরোহী জানো, তুমি না অনেক ভাগ্যবতী। অধীর আমার ভাই, এজন্য বলছি না, এমনিতেই বলছি। আমি শুনেছি পুরুষ মানুষ নাকি কখনো কান্না করে না, তবে আমি দেখেছি একজন পুরুষকে একজন নারীর জন্য বাচ্চাদের মতো করে কাঁদতে। অধীরের জন্য সহজ ছিল তোমাকে নিজের করে নেওয়াটা। নিজের প্রতিশোধের তারায় সে তোমাকে ভুলে যেতে চেয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে সে তুমিটাই আজ তার বউ, তার অনাগত সন্তানের মা হতে যাচ্ছ। ব্যাপারটা কিন্তু বেশ মজার, তাই না? সময় জিনিসটা বড্ড দ্রুত গতিতে ছুটে যায়। বলা হয় নদীর স্রোত আর সময়, এই দুইটা জিনিস কখনো কারো জন্য থেমে থাকে না। এই দুটো নিজের গতিতেই চলে। ঘড়ির কাঁটাটাও এমনি টিকটিক শব্দ করে চলতেই থাকে। এই ঘড়িটা তখনই বন্ধ হবে যখন তার মেয়াদ শেষ হয়ে যাবে। নতুন ঘড়ি আনলেই সেটা আবারও চলবে, কিন্তু চলবে তো হাজারো মানুষের ভিড়ে একটা মানুষ ঠিকই চলাচল করে, তবে কোনো মানুষ অনুভূতিহীন এটা বোঝা মুশকিল। দিন শেষে একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই মানুষের সঙ্গী হতে চায় না। কেটে গিয়েছে তিনটা মাস। এই 3 মাসে সবার মাঝে একটা পরিবর্তন দেখা মিলছে। এই 3 মাসে এমন কারো স্থান নেই যেখানে আরোহীকে না খুঁজেছে অধীর। পাগলের মতো সব জায়গায় গিয়েছে সে। বড্ড এলোমেলো হয়ে গিয়েছে অধীর। সব থেকে বেশি পরিবর্তন তো অধীরের হয়েছে। বেশ কদিন থেকে বড্ড রাগী, বদমেজাজি আর খিটখিটে হয়ে গিয়েছে সে। বাড়ি ফিরে না অধীর। মাঝে মাঝে মোহনা চৌধুরীর অনেক বলার পর সে আসে, তাও রাতে ঠিক মতো ঘুমাতে পারে না। অধীরের মতোই আশিক খানের অবস্থা। তিনি নিজেও আরোহীকে খোঁজ করছেন, কোনো মতেও আবিরের মুখ থেকে আরোহী কোথায় এটা বের করতে পারেনি সে। যতবারই সে জিজ্ঞেস করেছে ততবারই আবির বলতো, আমি জানি না আরু কোথায়, তুমি বলো সে কোথায়। আশিক খান তখন রেগে যেতেন, তবে রেগে গিয়েও লাভ হচ্ছে না তার। শত্রু খেলার মাঝে এবার একাই গোল দিয়ে যাচ্ছে অধীর। পরপর আশিক খানের সব বিজনেস পার্টনারের গোপন তথ্য ফাঁস করে দিয়েছে সে। আশিক খানও চুপ করে বসে থাকছেন না, কিন্তু যেটাই করতে উনি যাচ্ছেন সেখানেই কোনো না কোনোভাবে অধীর বেঁচে যাচ্ছে। রেজি বেশ গম্ভীর মুখ করে বসে আছে, মাথায় চলছে অনেক কিছু। আশিক খান তার ডান সারির চেয়ারে বসে আছেন, আর বাম দিকে অধীর। দুই শত্রু দুই দিকে বসে আছে, অথচ কেউ কোনো প্রতিক্রিয়া দেখাতে চাইছে না। নিজেদের মধ্যেই লড়াই করে যাচ্ছে তারা। রেজি ফাইলটা চেক করে তাকায় সামনের দিকে। শেখ সাহেব সোজা চেয়ারটায় বসে আছেন। তার মুখের হাসি দেখে গা জ্বলে উঠছে অধীরের। তবে কোনো মতে বসে আছে সে, না হলে এত সময় সে শেখ সাহেবের লাশ ফেলে দিত। তার সামনেই আছে তার চরম দুই শত্রু, যাদেরকে একত্রে মারার মাঝে আলাদাই মজা। অধীরের মোজে মেসেজ এলো। মেসেজটা আবিরের। আজ অধীর তার সব শত্রুদের শেষ করবে। যখনই সে তার শত্রুদের শেষ করবে তখনই সে আরোহীকে পেয়ে যাবে, এমনটাই তো আবিরের কথা। অধীর একটা দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ মিটিংয়ের মধ্যেই অধীরের বিনা বাক্যে দাঁড়িয়ে পড়াটা সবাই দেখল। রেজি অবাক হয়ে বলে, হোয়াট হ্যাপেন অধীর? অল ওয়েল? অধীর দাঁড়িয়ে পড়ল কাছে জানালার পাশে। নিজের পকেটে এক হাত ঢুকিয়ে তাকিয়ে বাইরে। জানালার বাইরে বিশাল বড় স্থান দাঁড়িয়ে আছে এক আলিশান বাড়ি। চোখ জুড়ে যাওয়ার মতো করে তৈরি করেছে সেই বাড়িটি কে? অধীর সেই বাড়িটিকে দেখতে দেখতে বলে, কাল রাতে একটা সুন্দর স্বপ্ন দেখেছিলাম, জানো রেছে? উপস্থিত সকলে অবাক চোখে তাকিয়ে আছে তার দিকে। আশিক খান তাচ্ছিল্য ভরা দৃষ্টি নিবদ্ধ করে আছে অধীরের দিকে। শেখ সাহেব তো এমনিতেই অধীরকে দেখতে পারেন না, সুযোগ খুঁজছে সে কি করে অধীরকে খোঁজা দেওয়া যায়। এখন এই কথা শুনে সে রেগে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর রেজিকে বলে, এটা কোন ধরনের কথা রেজি? আমরা এখানে গুরুত্বপূর্ণ কথা বলছি আর মিস্টার চৌধুরী হেয়ালি করছে। আমি কিন্তু এইগুলো সহ্য করব না, বলে দিলাম। অধীর একটু হাসতেও রেজি শেখ সাহেবকে বলে, প্লিজ শেখ, কুল ডাউন। অধীর, তুমি বলো কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে তোমার? অধীর ভাবলেশীন ভাবেই বলে, আমি আজকের এই স্বপ্নটা সত্যি করতে চাইছি। রেজি কপালে ভাঁজ ফেলে কুচকে যাওয়া কপালেই বলে, মানে
কি বলছো তুমি? আর কি স্বপ্ন দেখেছিলে? অধীর ঘাড় এদিক ওদিক করেও তার সামনে থাকা বাড়িটার দিকে ইশারা করে বলে, আমার এই একটাই স্বপ্ন আজ পূর্ণ হচ্ছে। এই বাড়িটা মাটির সাথে মিশে যাবে। কথাটা বলে অধীর ঘুরে দাঁড়ায় সবার দিকে। চোখ বড় বড় হয়ে গেল সবার। জানালা দিয়ে স্পষ্ট দেখতে পেল বাড়িটা ধসে পড়ছে। সবাই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। রেজি ভয়ে শুকনো ঢোক গিলল। শেখ সাহেব বাহিরে ছুটে গেলেন, কারণ এই বাড়ির মালিক সে নিজেই। তার অনেক শখের বাড়ি ছিল এটা। আশিক খান বন্ধুর পেছন ছুটে গেলেন। রেজি এখনো ভয়ে রীতিমতো ঘামছে। অধীরের দিকে ভয়াক্ত চোখে তাকিয়ে আছে সে। অধীর শান্ত, এতটা শান্ত আর স্বাভাবিক তাকে কখনো দেখা যায় না। তবে আজ এত বড় একটা কাণ্ডের পর সে এতটা শান্ত কি করে? রেজি জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, এটা তো তুমি করেছো? শান্ত ও নির্লিপ্ত ভঙ্গিতে পড়ে উঠল। তোমার কি ধারণা? আটকে উঠল রেজি। ভয়ে বারবার কয়েক শুকনো ঢোক গিলে সে গটগট করে বেরিয়ে গেল রুম থেকে। অধীর টেবিল থেকে পানির বোতলটা তুলে পানি পান করলো। তারপর বড়ই দুঃখী দুঃখী ভাব নিয়ে বলে, বুঝি না, দোষ না করে আমি কেন দোষী? বলি থামলো অধীর। সরান হয়ে দাঁড়িয়ে পড়ল সে। ঠোঁটে একটা বাঁকা হাসি নিয়ে বলে, যখন দোষ না করে আমি দোষে, তাহলে এখন দোষ করেই দোষী হব। তা বলে সাধু সাজবো? কি বলো সুইটহার্ট? ডায়না হাসল। অধীরকে পেছন থেকে জড়িয়ে ধরল সে। আর তার কত শত সাধনার পর সে অধীরকে নিজের করে পাওয়ার সুযোগ পেয়েছে। পাগলের মতো এই তিনটা মাস সে অধীরের পেছনে ঘুরেছে, যার ফলস্বরূপ আজ অধীর নিজ থেকেই তাকে নিজের কাছে রেখেছে। ডায়না অধীরের পিঠে নিজের ঠোঁটি স্পর্শ করে বলে, হ্যাঁ অধীর বেবি, তুমি একদম ঠিক বলেছো। তুমি চাই করো না কেন, তুমি কি আমারই থাকবে, তাই না? অধীর ঠোঁটে বাঁকা হাসি নিয়ে বলে, তোমার বাবার এত বড় লস হয়ে গেল আর তুমি আমার সাথে টাইম পাস করছো? অধীরের কথা শুনে ডায়না ন্যাকামি করে বলে, টাইম পাস? অধীর বেবি, তোমার মনে হয় আমি তোকে টাইম পাস করছি? নো বেবি, তুমি একদম ভুল। আমি তোকে ভালোবাসি বেবি। কয়েকদিন পর যার নিজের একটা বেবি হবে তাকে নাকি বেবি লাগে। এই বেটির চোখ নাকি ছুলা, দূর হ। মনে মনে কথাটা বলে মুখ ঝামটা দিল কিয়ান। গলা খাকারি দিয়ে রুমে প্রবেশ করলো সে। কিয়ানকে দেখে ডায়নার যায় যায় অবস্থা হয়তো মনে ধরেছে, কিন্তু অধীর সামনে হওয়াতে কিছুই বলল না সে। বরং কিয়ানকে চোখ মারলো। হাঁক হয়ে যায় কিয়ান। চেঁচিয়ে বলে উঠল, এই বেটি, আপনি কি চিটাগাঙ্গা নাকি যে বলা নাই দেখা নাই সোজা চোখের মেরে দিলেন? হ্যাঁ আমি জানি আমি সুন্দর, কিন্তু তাই বলে আবার তুলা ভাইয়ের সামনে চোখ মারবেন নাকি? আমার লজ্জা করে না নাকি? আসেন একটু কিনারায় যাই, তারপর দেখি কে কত চোখ মারতে পারে আর কে কত চুয়ার মারতে পারে। সাথে একটু চুল ছিঁড়াছিঁড়ি হলে খারাপ হবে না নিশ্চয়, একটু মজাই হবে। আসেন দেখি। অধীর ঠোঁট কামড়ে হাসল। ডায়না হা হয়ে রইল। বড় বড় চোখ করে এই ছেলেটাকে দেখলো সে। কিয়ান পাত্তা না দিয়ে অধীরকে বলে, এই যে বিয়াদব ছেলে, মানে আমার মামার কাছে। আপনাকে এখনই আমার মামার নিচে আসতে বলেছি, না হলে উপরে এসে পড়বেন নাকি? না, বেচারার কোমরের যে অবস্থা, এতে করে এ বয়সে বারবার ওঠানামা করা ঠিক হবে না। অধীর ডায়নার দিকে তাকিয়ে বলে, না, বেচারার কোমরের যে অবস্থা, এতে করে এ বয়সে বারবার ওঠানামা করা ঠিক হবে না। অধীর ডায়নার দিকে তাকিয়ে বলে, ডায়না ডার্লিং, আমি তো আমার কিপ্ত শ্বশুরের সাথে দেখা করে আসি, কেমন? ডায়না মাথা নাড়ায়। সে আপাতত কিছু বলার উপযোগী নয়। কিয়ানের কথায় সে এখনো ঘোরের মধ্যে আছে। অধীর চলে আসে। কিয়ান একটু গিয়ে আবারও ফিরে এসে থুতু দিল ডায়নার উপর। ফের ছুটে গেল বাইরের দিকে। কানে বেজে উঠল একটা শব্দ, ডাইনি বুড়ি। কথাটা যে ডায়নাকে বলেছে সেটাই সে নিশ্চিত। ডায়না কটমট করেও বিড় করে বলে, এটাকে তো পরে দেখে নেব, আগে অধীরকে পটিয়ে নেওয়া যাক। কিয়ান আর অধীর নিচে আসতেই সবাই অধীরকে ঘিরে ধরো। শেখ সাহেব কান্না করতে লাগলেন। অধীরকে দেখা মাত্রই তেড়ে আসছেন তার দিকে। কিয়ান কিছু বলবে, কিন্তু অধীরের না সূচক মাথা নাড়ানো দেখে সে পা পিছিয়ে নেয়। শেখ সাহেব এসে অধীরকে ধরতে নিল। তখনই সে চেঁচিয়ে আশিক খানকে বলে, কি গো শ্বশুরমশাই, আপনি মেয়ের জামাইকে আপনার সামনে অপমান করেছে আর আপনি চুপচাপ দেখছেন, কিছুতে বলেন? আশিক খান দাঁত কিরবির করল। চারপাশে চোখ বুলিয়ে তাকায় আবারও তাদের দিকে। সামনেই দালানটা চুরচুর হয়ে তার ভাঙা ইট গুঁড়ো পড়ে আছে।
কিছু সময় আগে উঁচু বাড়িটা দেখে সে কতই না কথাই বলেছিল। সব কিছু এক নিমিষেই শেষ করে দিয়ে এখন ছেলেটা তার সাথে হেয়ালি করছে। আশিক খান রেগে বলেন, চুপ করো বেয়াদব ছেলে। অধীর এবার আশিকের দিকে তাকিয়ে বলে, এখন বেয়াদব হই আর যাই হই না কেন আমি কিন্তু আপনার মেয়ের জামাই, এটা অস্বীকার করতে পারবেন নাকি? আশিক খান একটা দীর্ঘশ্বাস ফেলেন। তিনি যত বেশি বলবেন তত বেশি এই ছেলেটা তাকে শোনাবে। তার চেয়ে বরং চুপ করে দাঁড়িয়ে থাকা শ্রেয়। আশিক চুপচাপ দাঁড়িয়ে রইল। শেখ সাহেব এবার রাগী গলায় বলে, আজ তোকে খুন করে ফেলবো আমি। আমার বাড়িটা তুই ভেঙে দিয়েছিস। অধীর কপাল কুঁচকে বলে, হোয়াট? কি বলেন শেখ সাহেব? আমি ওটা বাড়ি ভেঙে দিয়েছে কিভাবে? উপস্থিত সবাই অবাক চোখে তাকিয়ে আছে অধীরের দিকে, কিন্তু সে নিজের ধাঁচেই বলে, আমি তো আপনাদের সাথে রুমের মধ্যে ছিলাম। আর বলেন তো আমার মতো মাসুম বাচ্চা এই বড় বাড়িটা কি করে ভেঙে ফেলবে? এটা কি আদৌ সম্ভব? আমার হাত ভেঙে যাবে না তাহলে? শেখ সাহেব আরো রেগে যান। তারপর বলেন, একদম মিথ্যা কথা বলবি না। তুই উপরের রুমে দাঁড়িয়ে বলেছিলি যে আজ নাকি এই বাড়িটা ভেঙে যাবে, আর তাই হলো। অধীর বিরক্ত নিয়ে বলে, আজব তো, আমি এটা বলতেই পারি, কিন্তু তাই বলে বাড়ি ভেঙে গেলে আমার কি? এখন আমি যদি বলি যে আপনার আরো 3টা বউ আছে আর তাদের আপনি লুকিয়ে রেখেছেন, এখন কি এটা সত্যি হবে নাকি? মানুষ কথা বলতেই পারে। শেখ একটু থতমত খেয়ে যায়। শুকনো একটা ঢোক গিলে আমতা আমতা করে বলে, আমার সাথে হেয়ালি করার ফল ভালো হবে কিন্তু। যখন গোড়াটাই পচা তখন ফল ভালো হওয়ার আশা করাটা বোকামি শেখ সাহেব। শেখকে নিজে থেকে ছাড়িয়ে অধীর সবার উদ্দেশ্যে বলে, কোনো প্রমাণ ছাড়া আমাকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে রয়েছে। আমি কিন্তু এটা সহ্য করব না। এত অপমান হওয়ার পর এখানে থাকা যাচ্ছে না। আমি বরং আমার ডার্লিংয়ের সাথে একটু ঘুরে আসি। কোথায় ডিয়ার? কথাটা শুনেই একজন ছুটে এসে অধীরের পাশে দাঁড়িয়ে পড়ল। নিজের মেয়েকে শত্রুর সাথে দেখে রেগে গেলেন শেখ সাহেব। অবিশ্বাস্য গলায় বলেন, ডায়না তুই? ডায়না ধীরে ধীরে এক হাত জড়িয়ে ধরে বলে, বাবা আমি অরিকে ভালোবাসি, ওর সাথেই থাকবো আমি। কি সব বলছিস? মাথা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, তুমি দুশ্মনী নিয়ে থাকো আর আমি আমার অরি বেবিকে নিয়ে থাকি। চলো বেবি। তোর চুল আমি একটা একটা করে ছিড়বো। শয়তান শয়তান বেটি, তোর জামাই তোকে ছেড়ে পাশের বাড়ি জরিনার সাথে পালিয়ে যাবে। দেখিস তুই আমার বরের দিকে নজর দিস। আর এই হতচ্ছাড়াকে দেখো কত আহ্লাদে দাঁড়িয়ে আছে। মন তো চাইছে এক্ষুনি ওকে খুন করে ফেলি। কি যেন বলেছিল? ডার্লিং। আহা আমার অধীর বেবি। ওরে বেবিকে আমি শেষ করে দেবো একদম। ফোনটা ছুঁড়ে মারলো মাটিতে। রাগে গজগজ করতে করতে পাইচারি করতে লাগলো সে। ধীরে ধীরে কদম ফেলছে আরোহী। 3 মাসের মধ্যে পেটটা বেশ ভালো করে দেখা যাচ্ছে তার। বেশ গুলুমুলুও হয়ে গিয়েছে। রাগের কারণে ফর্সা গাল দুটো লাল টুকটুকে হয়ে আছে। মন চাইছে সবকিছু এলোমেলো করে দিতে, তবে এখন কিছু করতে পারছে না সে। অধীরকে সামনে পেলেই খুন করে ফেলত সে। তবে তার ভাগ্য ভালো, না হলে এই বউটার হাত থেকে আজ তার নিস্তার ছিল না। বারবার নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করছে সে, কিন্তু কোনো মতেও শান্ত হতে পারছে না। দরজায় টোকা দেওয়ার শব্দে ঘুরে তাকায় আরোহী। একজন মাঝবয়সী মহিলা হাতে দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। আরোহী তাকে দেখেই বলে উঠল, ফুপি মা, আমি ওকে পেলে মেরে ফেলবো। আজ তো প্রথম একটা খুন করবই। মহিলাটা অবাক হয়ে বলে। আরোহী নিজের পেটে হাত রেখে ধীরে ধীরে এগিয়ে আসতো। তারপর রাগী গলায় বলে, প্রথমে তোমার ছেলেকে খুন করব, তারপর সবাইকে। কি পেয়েছে কি ওরা আমায়? এই 3 মাসে অনেক জ্বালাতন করেছে আমাদের। না ঘরের বাইরে যেতে দেয়, না বাগানে, উল্টো ফোনে আজগুবি জিনিস দেখিয়ে আমার মাথা নষ্ট করে দেয়। এখন বলো তোমার ছেলে কোথায়? ওকে তো খুন করবো আজ আমি। মহিলাটা আরোহীকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি বলছো হাইপার হতে মানা, অ্যাটলিস্ট তুমি তো জানো এই 3 মাসে আমার সাথে কি কি হয়েছে। মহিলাটা কিছু বলতে যাবে তখনই ঘরে প্রবেশ করলো একজন। আরোহী রেগে গিয়ে চুল টেনে ধরল। ছেলেটা লাফাতে লাফাতে বলে, ওরে বাবারে, আর শাকচুন্নি খেপলে কেমনে পড়লাম মা, আমাকে বাঁচাও। এই মোটি ছাড় আমাকে। এ বয়সে টাক হলে কেউ বিয়ে করবে না, আর টাক হলে আমাকে আরও বেশি সুন্দর লাগবে। এমনিতেও তোর ওই আন্টির মতো দেখতে ননদ আমার পিছু পড়ে আসে। এখন যদি টাক করে দিস তাহলে আমায় দেখে তো সে টাক হয়ে যাবে। ছাড়। আরোহী পিঠে কয়েকটা কিল ঘুষি বসিয়ে দিল। তারপরে গিয়ে বিছানায় বসে পড়ল। কিয়ান নিজের মাথার চুলগুলির উপর হাত স্পর্শ করে বলে, আরে আমার শখের আদরের যত্নের রত্ন চুলগুলো এ নির্দর পাষাণী ছেমড়ি ডাকাতি করলো। দেখিস তোর জামাইয়ের মাথাও চুল থাকবে না, শাকচুন্নি সব চুল নিয়ে যাবে।
আরোহী কটমট করতে করতে বলে, তা তো এমনিতেও যাবে। ওর একটা চুল আমি টেনে ছিড়বো, কিন্তু তোকে আমি মেরেই ফেলবো। কিয়ান মহিলাটার পেছনে লুকিয়ে গিয়ে বলে, মা বলো তো, ওর জামাই যদি মেয়েদের সাথে আড্ডা দেয় এতে আমি কি করব? আরোহী তেড়ে এসে বলে, কি করবি মানে? ওর কান ধরে টেনে হিঁচড়ে আমার কাছে নিয়ে আসবি। ওর মেয়েদের সাথে আড্ডা দিয়ে বের করছি আমি এক্ষুনি। এখন তোকে আমি। কিয়ান বাবাগো বলেই ছুটে যায় বাহিরের দিকে। মহিলাটা হেসে ফেলে, তারপর আরোহীকে গ্লাসটা দিয়ে বলে, কি করব বলো? তোমার যে বাদর ছেলে আমাকে জ্বালানো একটাও কথা সে মাটিতে পড়তে দেয় না। আরোহী মুখ ছিটকে পড়ে, ইস, দুধ না ফুপি, একদমই না। এমনিতেই তখন সেই ফলগুলো রাইমা আমায় জোর করে খাইয়েছে, এখন দুধ খাওয়ার ইচ্ছে করছে না, পরে খাবো কেমন? মহিলা হাসতেও তারপর বলেন, আচ্ছা তুমি যাও। তিনি আরোহীর কপালে চুমু দিয়ে বেরিয়ে গেলেন। আরোহী একটা দীর্ঘশ্বাস ফেলে গত 3টা মাস সে কেমন করে কাটিয়ে সেটা সে নিজেই জানে। এটা হচ্ছে কিয়ানদের বাড়ি, একদম শহরের মাঝখানে এই বাড়িটা। কিয়ান একটু পানি টাইপের ছেড়ে হলেও তার বুদ্ধি আছে বটে। অধীরের আর আশিক খান আরোহীকে সবসময় শহরের বাহিরে দূরে দূরে খুঁজেছে। কেউ কখনো এটা ধারণা করেনি যে তাদের দুজনের বাড়ির মাঝের রাস্তায় তাদের কাছে আছে। রোজ রাতে আরোহীর বারান্দায় দাঁড়িয়ে বাহিরে উকি দিয়ে থাকে, যখনই দেখে অধীরের রাস্তা দিয়ে বাড়ি ফিরছে তখনই হৃদয়টা কেটে তার। আরোহী এই 3 মাসে একবারও বাড়ি থেকে বের হয়নি, তাই কারো নজরেও পড়েনি। কিয়ান নিজের বাড়িতে থাকে না, এটা সবাই জানে। আর এটাও জানে যে তার বাড়ি খালি। সেই কারণে কারো ধারণায় আসেনি যে আরোহী এখানে হতে পারে। কিয়ানের মা আফিয়া জ্যাকিস, কিয়ানের বাবা এখনো আসেনি দেশে। কিয়ান সবটা বলার পর তিনি দেশে ফিরে আসেন শুধুমাত্র আরোহীর জন্য। মেয়েটা যে বড্ড একা, আর এই অবস্থা উনি তো তাকে একা ছাড়তে পারবে না। রাইমা ও কি বাড়িতে থাকে আরোহীর সাথে, কিন্তু সে তাকে এখনো পুরো সত্যটা বলেনি। পুরো সত্যিটা নাকি অধীর নিজেই বলবে। আরোহীও আর আগে বাড়িয়ে বাড়াবাড়ি করেনি, কিছু বলেনি। তার যতটুকু মেনে মন শান্ত হয়েছে তাতেই সে খুশি। তার অধীর তারই আছে। মথুরায় চারদিকে অন্ধকার বিচরণ করছে, শূন্য রাস্তা, আর তার অলি গলি, কোথাও কোনো মানুষকে দেখা যাচ্ছে না। ব্যস্ত নগরীটা নীরব হয়ে পড়ে আছে। চারদিকে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, আকাশে রাত চাঁদ নেই, তার সাথে তারাগুলোও লুকিয়ে পড়েছে অন্ধকার আকাশের নিচে। গভীর ঘুমে তলিয়ে আছে আরোহী, হাত পা ছড়িয়ে ছড়িয়ে ঘুমিয়ে আছে সে। ল্যাম্পপোস্টের মিটমিট আলো এসে পড়ছে আরোহীর মুখে, ফর্সা গালটা দেখে যাচ্ছে, তার সাথে দেখা যাচ্ছে ফুলে ওঠা পেট। সোজা হয়ে ঘুমিয়েছিল সে। হঠাৎ করে তার ঘুমের ব্যাঘাত ঘটিয়ে আগমন হলো কোনো এক যুবকের। মন ভরে তাকে দেখতে লাগলো, যেন কত শতদিন দেখে না তাকে। যুবকটি এগিয়ে সেই পেটের কাপড়ের টুকু সরিয়ে নিল। ফর্সা ফোলা পেটের উপর স্পর্শ করলো নিজের ঠোঁট। ঘুমের মধ্যেই নড়ে চড়ে উঠল আরোহী। এবার হাত ধরে তার উল্টো পিঠে ঠোঁটে স্পর্শ করতেই চোখ মেলে তাকায় আরোহী। ল্যাম্পপোস্টের আলোয় এক দাড়ি যুক্ত পুরুষের নির্ঘুম চোখ দেখে ভরকে যায় সে। কোনো কিছু না বলেই চিৎকার করলো সে। মুখ চেপে ধরল কেউ একজন, এতে আরো বেশি ভরকে যায় আরোহী। উত্তেজিত হয়ে কোনো দিকে না চেয়ে বসিয়ে দিল সেই হাতে এক কামড়। অজ্ঞাত যুবকটি ব্যথায় কোকিয়ে উঠল, কিন্তু বেশি সময় মুখ ছেড়ে রাখলেই যে বিপদ। হিতে বিপরীত হয়ে গেলে সবাই তাকেই দোষী সাব্যস্ত করবে। লোকটা আবারও মুখ চেপে ধরো, ছটফট করতে লাগলো আরোহী। তার এমন অবস্থা নেই যে লাফিয়ে উঠে পড়বে বিছানা থেকে, তাই মুখ বুঝে গোঙাতে লাগলো। লোকটা দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করছে। মুখ এগিয়ে নিয়ে যায় আরোহীর কানের কাছে। নাকে এক পরিচিত সুবাস বাড়ি খেতেই জ্ঞান ফিরল আরোহী। বলা হয় পরিচিত পারফিউমের গন্ধ মানুষকে অতীতে নিয়ে তাকেও চিনিয়ে দিল ব্যক্তিটিকে। আরোহী আর ছটফট করলো না, বরং ভাবুক হয়ে গেল সে। মনে মনে বলতে লাগলো, এটা কি করে হতে পারে? উনি এখানে আসবে কি করে? উনি তো জানেই না আমি কোথায় আছি। তাহলে আমার বোধহয় ভুল হচ্ছে, কিন্তু এই পারফিউম সুগন্ধি তো ওনার। আরোহী ভয় ভয় শুকনো ঢুকিল। ছেলেটা কানের কাছে এসেই নিজের ওষ্ঠ স্পর্শ করতেই ধাক্কা দিল আরোহী। বিছানা থেকে মাটিতে পড়ে গেল লোকটা। আরোহী ধীরে ধীরে উঠে বসে। লাইট অন করতেই নজর এলো মাটিতে মুখ থুবড়ে পড়ে থাকা এক এলোমেলো যুবককে। মাথা তুলে লোকটা বিড়বিড় করলো, 3-3টা মাস বৈষণ্যতে কাটিয়ে আজ এলাম। আরে লম্বা ধৈর্য ত্যাগের বিনিময়ে আমায় দিল বউ একখানা লাথি। আরোহী দাঁত কিরবির করতে করতে চেঁচিয়ে বলে, এই অসভ্য লোক আমার ঘরে এলো কি করে? এক্ষুনি আমার পুলিশ ভাইকে ডেকে জেলে আটক করবো। কিন্তু
অধীর কপাল কুচকে নিল, বউটা তার এমন করে কথা বলছে কেন? হাত বাড়িয়ে দিল সে। আরোহী মুখ ভেঙচি কেটে উঠে দাঁড়ায়। অধীর অবাক হয়ে যায়, চোখ বড় বড় করে অবিশ্বাস্য কণ্ঠে পড়ে, আমরা 3 মাস পর দেখা করলাম প্রিন্সেস, আর তুমি আমার সাথে কথা বলছো না। আরোহী রাগী গলায় বলে, কে প্রিন্সেস? কার প্রিন্সেস? আমি কারো প্রিন্সেস না। আর আপনি এখানে কেন এসেছেন? যান না আপনার ওই ডায়না চায়না ময়নার কাছে। আমার কাছে কি? যান, এখনই বেরিয়ে যান। অধীর লুকিয়ে হাসত। মেয়েটাকে দেখতে এখন তার কাছে ছোট একটা বারবিরল লাগছে। আরোহীর গালগুলো তার কাছে বেশ লাগছে। ফোলা ফোলা গাল স্পর্শ করতে ইচ্ছে করছে। উঠে দাঁড়িয়ে আরোহীর কাজ ঘেঁষে দাঁড়ায় সে। তখনই আরোহী সরে এসে চেঁচিয়ে বলে, এই দূরে থাকুন আমার থেকে, দূরে থাকুন। ছি, আপনার শরীর থেকে কি বাজে গন্ধটাই না আসছে। অধীর ভ্যাবাচাকা খেয়ে যায়। নিজের শার্টের এক অংশ উঁচু করে নাকের সাথে লাগিয়ে তারপর নিচু করে রেখে পড়ে। কি বলছো তুমি? কোথায় গন্ধ? আরোহী নিজের নাক চেপে ধরে দূরে সরে গিয়ে বলে, আমি পাচ্ছি তো। অধীরের মুখটা চুপসে যায়। কোথায় সে ভেবেছিল বউকে একটু কাছে টেনে নিবে, আর তার বউ বলছে তার থেকে গন্ধ আসছে। লাইক সিরিয়াসলি, অধীর রায়চৌধুরীর শরীর থেকে নাকি গন্ধ আসছে? অধীর নিজেকে সামনে এগিয়ে এসে বলে, মজা করছো আমার সাথে? আপনি কি আমার বেয়াই লাগেন নাকি? অধীর একটু দুষ্টু হেসে বলে, না, এখনো হয়নি, তবে কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। মানে? আরোহীকে একটানে নিজের বুকের উপর ফেলে দিল সে। চোখে চোখ রেখে বলে, মারিটা আমি বুঝে বলি যান। আরোহী ছটফট করলো, রাগী গলায় বলে, সাহস তো কম না আপনার? এত রাতে আমার বাড়ি এসে আমার ঘরে আমাকে নিজের সাথে লেপটে ধরে অসভ্যতামি করছেন। এখনো তুমি ভদ্র আছে। যদি তোমার এই অবস্থা না হতো তাহলে এত সময় তো। আপনি এতটা ঠোঁট কাটা কবে থেকে হলেন শুনি? ওই ডাইনির সাথে থাকতে থাকতে দিন দিন অসভ্য হয়ে যাচ্ছেন না? ছাড়ুন আমায়, ছাড়ুন, নইলে কিন্তু চেঁচামেচি করবো। কারো কোনো সমস্যা নেই, অধীর কোনো কাজ বাকি রেখে আসেনি। সবাইকে ঘুমের ওষুধ খাইয়েছে। তুমি চেঁচামেচি করো কিংবা চিৎকার করো, কেউ আসবে না। আরোহীর চোখ বড় বড় হয়ে যায়। অবিশ্বাস্য গলায় বলে, কি বলছেন এসব? অধীর নিজের সাথে আরোহীকে জড়িয়ে নিল। ছটফট করল না সে, বরং শান্ত থেকে প্রিয় মানুষটাকে অনুভব করল। আরোহী অধীরকে শান্ত গলায় বলে, আমাকে খুঁজতে 3 মাস লাগলো আপনার? এই বুঝি অধীর চৌধুরীর ক্ষমতা? নিজের বউ আর বাচ্চাকে খুঁজতে 3 মাস লাগালো? বাবা! আমার ক্ষমতা সম্পর্কে জানতে এসো না যান। আরোহী মুখ বাঁকালো। অধীর টেরা চোখে তাকিয়ে গাল টেনে ধরে বলে, এই তুমি কথা কথা ভেঙচি করছো কেন? আমার মুখ, আমার যা ইচ্ছা তাই করব। আপনার কোনো সমস্যা? আচ্ছা এটা বলুন, এখানেই আসলেন কি করে? অধীর বিছানায় বসে বলে, আর বলো না, লম্বাই কাহিনী ছিল। বলেই ফেলেন, কি লম্বা কাহিনী শুনি। অধীর কিছু বলতেই যাবে তার আগেই আরোহী চেঁচিয়ে পড়ে উঠল, এই দাঁড়ান, আমার খিদে পেয়েছে, কিছু খাবো আমি। কপাল কুঁচকে এলো অধীরের কুঁচকে যাওয়া চাহনি নিয়ে বলে, এত রাতে খিদে? আজ কি ডিনার করে ঘুমাওনি? করেছি তো, কিন্তু আমার রাতে বেশি খিদে পায়। কিয়ান ফল রেখে যায়, যা সব সময় রাতে উঠে খেয়ে ফেলি আমি। অধীর আরোহীর সামনে হাঁটু গেড়ে বসতো, তার পেটে আলতোভাবে চুমু খেয়ে বলে, তাহলে মামাদের বাড়িতে আমার বেবির কোনো কষ্ট হয়নি? এই কে আপনার বেবি? বেবির কোনো খোঁজ রেখেছেন আপনি? যান এখান থেকে, যান এক্ষুনি, আমাদের জন্য খাবার নিয়ে আসেন। অধীর উঠে দাঁড়ায়, শান্ত গলায় বলে, কি খাবে? আমি এখনই আনিয়ে দিচ্ছি। আরোহী খুশিতে গদগদ হয়ে বলে, গরম গরম ভাত, তার সাথে কাঁচা মরিচ দিয়ে আলু ভর্তা, টমেটো ভর্তা, গরম ডাল, আর হ্যাঁ, সাথে কিন্তু একটা লেবুও চাই। অধীর অবাক গলায় বলে, মাঝরাতে উঠে তুমি বাঙালি খাবার আবদার করছো? আরোহী কপাল কুঁচকে বলে, আমি কি কিয়ান সিয়ানের মতো বিদেশি নাকি? বাঙালি আমি, তাও মাছে ভাতে বাঙালি। এখন মাছ খেতে ইচ্ছে করছে না, তাই ভর্তা চাই এক্ষুনি। অধীর আরোহীর গালে হাত বুলিয়ে বলে, জান, এত রাতে এসব কোথাও পাওয়া যায় না। তুমি বরং অন্য কিছু খাও। কাচ্চি খাবে নাকি তেহারি? তেহারি তো তোমার ফেভারিট, তাই না? সেটাই খাও, কথা দিচ্ছি। সকালে যে করেই হোক এগুলো অ্যারেঞ্জ করে দেব। আরোহী অবাক হওয়ার ভান করে বলে, আপনি কে? আপনার নাম কি অধীর রায়চৌধুরী না? অধীর কপাল কুঁচকে বলে, কেন? আরোহী বলে, তাহলে আপনার জন্য তো কোনো কাজই কঠিন না। একজন সাধারণ স্বামীর কাছে এই আবদারটা এত রাতে পূর্ণ করা সম্ভব নয়, তবে আপনার মতো একজন মাফিয়া ডন এটা তড়ি দিয়েই করতে পারে। আই নো ইট।
অধীর অবাক হয়ে যায়, সাথে একটু ঘাবড়েও যায়। আরোহী কি করে জানলো যে সে এখন মাফিয়া টন? অধীরকে এমন করতে দেখে আরোহী নিজের পেটের ওপর হাত বুলিয়ে পড়ে। দেখলি বেবি, তোমার পাপা একদম ফাঁকিবাজ। এমনিতে তো আমাদের কাছে আসতে তার তিনটা মাস লাগলো, তার উপর তোমার এখন খিদে পেয়েছে, কান্না করছো তুমি খিদে, আর সেটা সে দেখতেই পারছে না, শুধু মুখেই বলে আমার বেবি আমার বেবি। আরোহী গিয়ে বিছানায় বসে গলায় পড়লো, গাল ফুলিয়ে বলতে লাগলো, এখন যদি ডায়না ময়না চায় না এই আবদারটা করতো তাহলে দেখা যেত অধীর রায় চৌধুরীর দাপট কতটা। আমরা তো আর তার কেউ না। অধীর এক হাত কোমরে রেখে এক ভ্রু উঁচু করে আরোহীকে দেখছে। কালো রঙের একটা নাইট ড্রেস পরে আছে সে, চুলগুলো একটা ঢিলা ঢালা বেনির মতো বেঁধে রেখেছে। আরোহী আগের থেকে আরও দ্বিগুণ ফর্সা হয়ে গিয়েছে। বলা হয় গর্ভবতী মেয়েদের সৌন্দর্য নাকি দ্বিগুণ হয়, তাই তো তার প্রিন্সেসের রূপ উপচে পড়ছে। রেগে আছে তার থেকে, তারপরও কতটা কিউট লাগছে। গোল গোল গাল। অধীর একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে ফোনটা বের করতে আরোহী চেঁচিয়ে উঠল, এই খবরদার, যদি শুভ্রকে দিয়ে সব আনিয়েছেন তো আপনি এনে দিলেই আমি আর বেবি খাবো, নইলে না। অধীর বেচারা হা হয়ে যায়। একটা লম্বা শ্বাস ফেলে বিড়বিড় করতে করতে বেরিয়ে আসলো রুম থেকে। মনে মনে নিজেকে আচ্ছা রকম ভাবে বকা দিল। কি দরকার ছিল এত রাতে প্রেম করতে আসা? ভুলে গিয়েছিলাম যেটা আমার এক বাচ্চার মা হওয়া বউ, নট মাই গার্লফ্রেন্ড। এসেছিল, আমার জড়িয়ে ধরতে একদম ধাক্কা দিয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছি। কথাটা বলেই হাসল আরোহী। সে নিজেও অনেক খুশি অধীরকে দেখে, তবে নিজের খুশিটাকে সে এখন প্রকাশ করতে চাইছে না, কারণ অধীর থেকে তাকে এখনো সত্যিটা জানতে হবে। তবে আজকের রাতটাই বেস্ট সেই সব সত্যি জানার জন্য। আরোহীর এমনিতেও খিদে পেয়েছিল, তখনই ভাবলো অধীরকে একটু জ্বালানো তো যাক। তখন কিয়ান ফোনে ভিডিও করে এনেছিল ডায়না আর অধীরের। তা দেখে মাথা বিগড়ে গিয়েছিল মেয়েটার। এখন সেই শোধ সে তুলবে অধীরকে চালিয়ে। আরোহী নিজের পেটের উপর হাত রেখে বলে, আমি জানি আমার মতো করে তুমিও জানতে চাও আসল কাহিনীটা কি, কোথা থেকে এর সূচনা। এই 3টা মাস আমি কোনো মতে ছিলাম, জানো আমি ভেবেও কুল পাচ্ছি না যে এই গল্পের শুরুটা কোথায়। আমাদের বিয়ের দিনের কথাটাই বলি, সেদিন তো বিয়ে হওয়ার কথা ছিল ডায়নার তোমার বাবার, তাহলে তিনি কে আমাকে বিয়ে করলেন? আর কেনই বা ডায়নাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল? সবটা কেমন ধোঁয়াশা, তাই না? এরপর এগুলো তো আর কি বা বলবো বলো। তোমার বাবার মাথায় হয়তো তার ছেঁড়া আছে, তাই তো এত পেঁচিয়ে কথা বলে। আরোহী আনমনে এই সবটার শুরু খুঁজতে লাগলো। তবে সে এই সবের সূচনা তার বিয়ের দিন থেকেই ধরছে, কিন্তু সেই দিনটা তো কয়েক পলকেই সবটা বদলে দিয়েছিল। আরোহী আনমনে বিড়বিড় করল, যদি সেদিন কয়েক পলকের জন্য অন্ধকার না হয়ে যেত তাহলে আজ হয়তো আমি ওনার স্ত্রী হতাম না, এখানে থাকতো আজ ডায়না। আচ্ছা কয়েক মিনিটে ওই দিন কি হয়েছিল বুঝলাম না, আলো ফুটলো আর উনি আমার হাত ধরে বিয়ের আসরে নিয়ে কেন এলো? আমাদের তো পরিচিতিও ছিল না কখনো। আর রায়মা এটা কেন বলেছিল যে সে আমাকে আগে থেকেই ভালোবাসতো? আরোহীর হাজারো ভাবনার মাঝেই চোখ লেগে আসতো। কত সময় কেটে গিয়েছে সে জানে না। চোখ খুললো একটা শব্দ শুনে, কারো হাঁপাতে থাকা নিঃশ্বাসের বেগতিক শব্দ। ঘুমের মধ্যেই কপাল কুঁচকে এলো তার। চোখ খুলেই চমকে যায় সে। মুখের সামনে ট্রে ধরে দাঁড়িয়ে আছে কেউ। একটু সময় নিয়ে বুঝলো লোকটা অধীর। ট্রেটা বিছানার উপর রেখে সোফায় ধপ করে বসে পড়ল সে। জোরে জোরে শ্বাস নিতে লাগলো। অধীরের কপাল বেয়ে ঘাম ছুটছে। আরোহী তার এমন অবস্থা দেখে বলে, আরে এত বাজে অবস্থা কিভাবে হলো আপনার? অধীর টেরা চোখে তাকায়, রসিয়ে রসিয়ে বলে, তোমার পুলিশ ভাই আমাকে তাড়া করেছে, তাই ছুটে এসছে। আরোহী লুকিয়ে হাসল, তারপর বলে, নিশ্চিত কোথাও কোনো আকাম করেছেন, তাই তো আমার ভাই আপনাকে তাড়া করেছে। অধীর দাঁতে দাঁত চেপে বলে, মেয়েদের সাথে প্রেম। কুশল এসে সোজা মুখের সাথে বাড়ি খেয়ে পড়ে গেল। অধীর চোখ বন্ধ করে মনে মনে বলে, ও গড, এই মেয়েটা তো হিংসুটে কেন? আরোহী আরেকটা কুশন ছিঁড়ে মেরে বলে, আর তুই মানুষ হবি না? সব সময় মেয়েদের কথায় মুখে থাকে তাই না? এই 3 মাসে কত মেয়ের সাথে কথা বলেছিস আমি সবটাই জানি। অধীর একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে আরোহীর কাছে বসলো। ট্রের মধ্যে থেকে একটা থালা নিয়ে খাবার সার্ভ করতে করতে বলে, বউ তুমি তো হিংসুটে কেন বলো তো? আরে আমি মাঝরাতে এসে কত দূর থেকে দোকানদারের ঘুম ভেঙে তাকে দিয়ে এসব করিয়ে নিয়ে এসছে, জানো? সবটা নিজে করেছে, আর তুমি আমাকে সন্দেহ করো? আরোহী ভাতের প্লেটটা নিতে নিতে বলে, জানেন তো পুরুষ জাতটাই এমন, সন্দেহ করতেই হয়,
কারণ আমরা মেয়েরা হচ্ছে মিষ্টি মধু, আর সব পুরুষই মিষ্টি খেতে চায়, চেখে দেখতে চায়। আমার আর মিষ্টির দোকান নেই, কারণ মিষ্টির দোকানের মালিকই তো আমি। অধীরের এমন কথা শুনে আরোহী হাসতো। গরম গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে আরোহী যা যা বলেছিল ঠিক তাই নিয়ে এসেছে অধীর। যা দেখে আরোহীর মন ভরে গেল। ভর্তা দেখে খুশিতে গদগদ করতে করতে বলে, ওয়াও, এতগুলো ভর্তা, ইয়াম, থ্যাঙ্কস। অধীর বাঁকা চোখে তাকায়, ভাব নিয়ে বলে। শুধু ধন্যবাদ দিলেন ম্যাম, অন্য কিছু দেবেন না? আরোহী কপাল কুঁচকে জিজ্ঞেস করে। কোনো কিছু মানে? অধীর এগিয়ে বসতো। আরোহীর পা ঘেঁষে বসতেই চেঁচিয়ে উঠল সে, এই দূরে থাকুন, আমার থেকে দূরে থাকুন, এখন তো ঘামের দুর্গন্ধ আসছে, ছি। এই আপনার জন্য আমি খাবার খেতে পারবো না তো, যান এখনই শাওয়ার নিয়ে আসেন তো, যান। অধীর খপ করে তার হাত চেপে ধরে বলে, অনেক হয়েছে ম্যাম, ভালো মানুষ মনে হবে কি আপনার কাছে? আমি কে ভুলে গেছেন? আরোহী মাথা নাড়িয়ে বলে, না, তা ভুলবো কেন, আপনি তো আমার ডেভিল হাজবেন্ড। তাহলে তো নাকি কেন করছেন? আমি মোটেও নাকামো করছি না। আর হ্যাঁ, যদি ডায়না করতো তাহলে কোলে তুলে নিয়ে নাচতেন, তাই না? অধীর দুষ্টু হেসে বলে, তুমি চাইলে আমি কোলে চড়াতে রাজি আছি। কি বলো, নিব কোলে? আরোহী দাঁতে দাঁত চেপে বলে, আমি বাচ্চা নই যে আমাকে কোলে নেবেন। এখন চুপচাপ বসেন, আগে খাবার খাই, তারপর আপনার কাহিনী শুনি। কি কাহিনী? আরোহী কোনো কথা না বলে খাবার খেতে লাগলো। আর অধীর তাকে দেখতে লাগলো। মুখে খাবার নিয়ে আরোহী বলে, এভাবে দেখবেন না, আমার পেট ব্যথা করবে, দরকার হলে একটু খেয়ে নিন। না, তুমিই খাও। আরোহী এবার ভেবে চিনতে প্রশ্ন করলো, কিভাবে আমায় পেলেন? সেই লম্বা কাহিনীটা শুনি। আর ডায়নার সাথে এত কিসের প্রীতি? অধীর শান্ত স্বরে বলে, আলকা পিরিত বউ। কপালে ভাঁজ ফেলে বলে, কেন? শেষে বলবো, আগে বলি কি করে তোমাকে পেলাম। আরোহী নড়ে চড়ে বসে বলল, আগে বলুন, এসব খাবার কোথা থেকে আনলেন? এই মাঝরাতে তো তোমার জন্য কেউ দোকান খুলে বসে থাকবে না, আর না তোমার বিদেশি ভাই আমাকে তাদের কিচেনে ঢুকতে দিবে। আর শুভ্রকে দিয়ে আনালে আপনাদের খাবেন না। কি সুন্দর, তাই না? তাই কোনো দিক না পেয়ে সোজা মেইন রোডের দিকে গেলাম। ওখানে একটা লোক সবে মাত্র দোকান বন্ধ করেছিল। লোকটাকে অনেক বললাম, কিন্তু ব্যাটা একটা খচ্চর, কিছুতেই রাজি হয়েছিল না। তারপর আরোহী আগ্রহ নিয়ে পড়ে। তারপর? অধীর শান্ত গলায় বলতে লাগলো, তারপর আর কি, উপরে ধরে মাথার নিচে ঝুলিয়ে এক কথায় উল্টো করে ঝুলে রেখেছিলাম কত সময়। তারপর বেটা কত সুন্দর করে পই পই করে ভাত রান্না করলাম, সাথে ভর্তাও। আরোহী হাসতে লাগলো। হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে সে। অধীর একটুখানি হাসতো। এবার আরোহী বলে, তো বলুন, আমাকে কি করে পেলেন? আর পেলাম কোথায়, ঘুষ দিয়ে তারপর দেখা করার সুযোগ পেয়েছে। মানে? অধীর এক হাত দিয়ে আরোহীর ঠোঁটে লেগে থাকা খাবার মুছে দিয়ে বলতে লাগলো, আর বলো না তোমার কিয়ান ভাই, আসলেই আমার শালাও তোমাকে জেলাসিল করানোর জন্য আজ আমার সামনে ভিডিও করলো। ও মনে করেছে আমি কিছু দেখিনি। গত 3টা মাস রাত নেই দিন নেই যেখানে তোমাকে না খুঁজেছে, কোথাও কোনো হদিশ পায়নি। আবিরকে যতবার জিজ্ঞেস করেছে ততবারই সে একটা কথাই বলতো, আমি কিচ্ছু জানি না। নিজের উপর অনেক রাগ হতো। আমি কেমন লোক যেখানে নিজের স্ত্রী আর বাচ্চাকে খুঁজে বের করতে পারছি না। আজ যখন কিয়ানকে ভিডিও করতে দেখলাম তখন বুঝে গেলাম যে আমার ডায়নার সাথে কথা বলার ভিডিও করা, সে তো তা দেখে দেখে হাসবে না, বরং তোমাকে জেলাস ফিল করিয়ে নাচবে। তাই হলো, আমি কিয়ানকে ধরলাম, তাকে বলি, তুমি জানো আর এই কোথায়? হ্যাঁ জানি তো। আমি তখন অবাক হয়ে বলি, তাহলে এতদিন বলনি কেন? তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে নাকি? তখন কি যে করতে মন চেয়েছিল ওকে বলে বোঝাতে পারছে না। শালা যদি এমন হয় তাহলে দুলাভাইকে তো হার মানতেই হবে, বলো। আমি সবসময় আবিরকে জিজ্ঞেস করেছি আর এই কোথায়, আর সে একটা উত্তর দিত, জানি না। আসলেই আবির জানতো না তুমি কোথায় আছো, সবটা কিয়ান জানতো। তবে আমি বা তোমার বাবা তাকে কখনো জিজ্ঞেস করিনি, আজ করলাম, আর তার উত্তর এসেছিল। আরোহী হাসতো। আসলে কিয়ান বেশ একটা ছেলে। অধীর আবারও বলতে লাগলো, ওর পেট থেকে কথা বের করেছে তো ঠিক আছে, কিন্তু তোমার কাছে আসতে ঘুষ দিতে হয়েছে আমাকে। আরোহী কপাল কুঁচকে বলে, কি ঘুষ? অধীর হাসতো, তারপর বলে, অনুর ফোন নাম্বার আর নতুন একটা ফোন, ওর ফোন বাকি, তুমি আচার দিয়ে ভেঙে ফেলেছ। হ্যাঁ, কিন্তু অনু নাম্বার দিয়ে ও কি করবে? অধীর ভাবলেশীন ভাবে বলে। যা আমরা করছি না। আরোহী জিজ্ঞেস সুরে বলে,
আর আমরা কি করছি না? প্রেম করছি না আমরা। ওরে আমার প্রেম রে, এখন এইসব কাহিনী বাদ দিয়ে বলতে শুরু করেন। অধীর বলে। কোন কাহিনী? আরোহী নড়ে চড়ে বসলো, তারপর শান্ত গলায় বলে, আপনাদের অতীত, আপনার বাবা মায়ের অতীত আর আমার অতীতটাও, তার সাথে কেন এই শত্রু শত্রু খেলা, সবটা আজ বলুন প্লিজ। অধীর দৃষ্টি নত করে মাটির দিকে চেয়ে রইল। কয়েক সময় পার হয়ে গেল সেখানেই। অধীরকে চুপচাপ বসে থাকতে দেখে আরোহী নিজ থেকেই প্রশ্ন করলো, আসলে আমি নিজেও বুঝতে পারছি না কোন দিক থেকে শুরু করব। তুমি প্লিজ বলুন না আমায় বিয়ে করার রহস্য। আপনি তো ডায়নাকে বিয়ে করতে যাচ্ছিলেন, তাহলে সেখানে আমায় কেন বিয়ে করলেন? আপনি আমাকে কি করে চিনলেন? আপনি জানতেন যে আমি খান বংশের মেয়ে? আপনার মা কে ছিল? আর আপনার বাবার কি হয়েছিল? কারা আপনাদের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল? আর আরোহী ঠোঁটের উপর আঙুল লাগিয়ে চুপ করে দিল। সে আলতো হেসে বলে, সব প্রশ্ন একবারে কি করবে নাকি? অধীর উঠে দাঁড়ায়, জানালার পাশে গিয়ে বাহিরে তাকায়। আরোহী উঠে গিয়ে তার কাঁধে মাথা রাখলো। অধীর তার হাতটা ধরে নিজের বুকের উপর রেখে লম্বা একটা নিঃশ্বাস ফেলে অধীর ধীরে ধীরে বলতে লাগলো, আমার মায়ের নাম রায়মা, রায়মা চৌধুরী। চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে। স্বভাবে বেশ রাগী আর গম্ভীর ধরনের মেয়ে ছিলেন উনি, তবে বেশ প্রতিভা সম্পন্ন মেয়ে। তাই তো নিজের বাবার বিজনেস ওরা নিজে একাই সামলাতেন। নানার দুজন সন্তান ছিল, বড় আমার মা আর ছোট ছিল আরফাত চৌধুরী, মানে অনুষ্কা আর অলির বাবা। আমার মা বিয়ের আগে থেকে আতিক খানকে পছন্দ করতেন, কারণ উনি ছিলেন অনেক নম্র ভদ্র ছেলে। আতিক খান ছিলেন আশিক খানের সৎ ভাই, দাদার দ্বিতীয় পক্ষের ছেলে ছিলেন উনি। আশিক খানের মা বেঁচে থাকা অবস্থায় উনি আতিক খানের মাকে বিয়ে করেন নিজের ইচ্ছেতে, যা সহ্য করতে পারেননি তার প্রথম স্ত্রী। অনেক কষ্টে আতিক খানের মা নিজের সন্তানের সাথে সংসার করেন, কিন্তু আতিক খানকে জন্ম দিতে গিয়ে দুনিয়া ছেড়ে চলে যান ওনার মা। সৎ মায়ের কাছে বড় হতে লাগলো আতিক খান। বাবার জন্য ছেলেকে দেখেছিল উনি। আতিক খানের সবচেয়ে প্রিয় মানুষটা ছিল তার বড় ভাই আশিক খান। দুজন অনেকটা ভালো সম্পর্ক ছিল, কখনো সৎ ব্যবহার তারা করেনি। আতিক খানের সৎ মা তার বাবার সামনে দেখিয়ে বেড়াতো যে সে তাকে কত আদর যত্ন করে। তবে আসলেই কি তাই? একবেলা খেতে দিত তো বাকি 2 বেলা না খেয়ে রাখত। ভালো পোশাক পরতে দিত না, বাড়ির অনেক কাজ ছোট থাকতে তাকে দিয়ে করাতো। সৎ মায়ের সব গুণ তার মধ্যে ভরে ভরে ছিল। এক টেবিলে সহজে খেতে বসতে দিত না। আরো কত কি, সে সব না হয় অন্য একদিন বলবো। আরোহী অবাক চোখে অধীরকে দেখছে। ছেলেটা একটা ফাঁকা ঢুকিল, নিজেকে শক্ত করে আবারও বলতে লাগলো, কোনো মতে দিনকাল কেটে যাচ্ছিল ওনার। কখনো নিজের উপর কর অত্যাচারের বিরুদ্ধে কথা বলেননি উনি। মা ছিল না তো, তাই সৎ মা যেমনই হোক মা তো ছিলেন, এরে তার কাছে অনেক। আশিক খান বিয়ে করলেন, তিনি নিজের বাবার ব্যবসায় হাল ধরতে চাইলেন, আর তা করতে দিল তার বাবা। এদিক দিয়ে রায়মা চৌধুরী নিজের বাবার ব্যবসায় অনেক উন্নতি করে ফেলেছেন। নানা আর দাদা দুজনে বন্ধু ছিলেন, কখনো তাদের মধ্যে স্বার্থ জিনিসটা কাজ করতো না। তবে আশিক খান বিজনেসে ঢোকার পর থেকে উনি হিংসা করতে লাগলেন, কারণ আমার মা ছিলেন বুদ্ধিমতী। তার বুদ্ধি দিয়ে দেশ বিদেশ অনেক নামটা হতে শুরু করলো চৌধুরী পরিবারে, যেটা সহ্য করতে পারছিল না আশিক খান। তার হিংসা হতে লাগলো, কেন রায়মা তো নামটা খুঁজছে। এরই মাঝে আতিক খান আর রায়মার চৌধুরী বিয়ে হয়ে গেল। তারা দুজন একে অপরকে আগে থেকে পছন্দ করত। বিয়ের পরপরই শুরু হলো আমার মায়ের উপর অমানবিক নির্যাতন। অধীর একটু থামলো। আরোহী তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরোহীর হাত ধরে সোফায় বসিয়ে দিল সে। এই অবস্থা এত সময় ধরে দাঁড়িয়ে থাকা ঠিক নয় মেয়েটার জন্য। অধীর নিজেও তার পাশে বসলো, তার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরল। চোখ বুঝে একটা লম্বা শ্বাস ফেলে আবারও বলতে লাগলো, মাঝে এই খাবারটা রান্না করত, তাতে আশিক খানের মা অতিরিক্ত লবণ মিশিয়ে দিত। সেটা সবার অগোচরে। যখন সবাই খেতে বসতো, খাবার মুখ দেওয়ার মতো হতো না। আতিক খানকে দিয়ে অনেক কথাও শুনিয়ে থাকতেন। উনি সবসময় মাকে খোঁচা দিয়ে কথা বলতেন। সৎ শাশুড়ি থেকেও বেশি সৎ ব্যবহার করতেন। কখনো ভালোমুখী কথা বলেছেন কিনা সন্দেহ আছে। মা বাবাকে কিছু বললে সে একটাই বুঝ দিত যে তিনি তো আমার মা। রায়মা সংসার সামলাতে এতটা ব্যস্ত হয়ে পড়ল যে সে বিজনেস থেকে দূরে সরে যেতে লাগলো। আশিক খান এই জিনিসটাই ফায়দা নিয়ে রায়মাকে বিজনেস থেকে সরিয়ে দিলেন, কিন্তু সেখানে আতিক খান বসে গেল, যে তার জন্য অনেক খারাপ হলো। আতিক খান ঠান্ডা মাথায় সবটা দেখতে বুঝতেন, সৎভাবে কাজ করুন আর নিতে ছিল। তবে আশিক খানের জিনিসটা পছন্দ হলো না। আশিক খান বাবার ব্যবসার পেছনে নিজের কালো অস্ত্রোপচারের ব্যবসা শুরু করেন, যার কথা আতিক খান জেনেছেন। উনি আশিক খানকে ওয়ার্নিং দিয়েছিলেন এই কালো ব্যবসা বন্ধ করতে, তবে তিনি আরও ধমকে উঠেছিলেন।
তিনি ছলে বলে কৌশল আতিক খানকে ব্যবস্থা থেকে সরিয়ে রাখতে চাইছিলেন, তবে ওনার বাবা করে দিল একটা বড় কাজ। অধীর আবারও থামল। আজ বোধহয় একটু বেশি দীর্ঘশ্বাস ফেলছে লোকটা। আরোহী এক নজরের অধীরের মুখটা দেখছে। হাত বাড়িয়ে অধীরের মুখটা স্পর্শ করলো সে। মোলায়েম কণ্ঠে বলে,